মানে এই খবরটা এসছে যে সিরিয়ালটা শেষ হচ্ছে, সেদিনকে আমি ভয়ানক চিন্তায় পড়ে গেছি যে এরপরে কি করব, এরপরে কি হবে। আমিও রোজ যাচ্ছি শিরিন হয়ে, বাড়ি ফিরছি যখন তখন শিরিন অপর্ণা দুটো একদম ঘেটে হয়ে গিয়ে অন্যরকম একটা মানুষ হয়ে ফিরে আসছি। আর কেউ মানে অপর্ণা বা অপু বলে ডাকবে না। আমি এটা মন খারাপ আমার, যে আফসোস আমার যে এই যখন অপু নিজের বাড়িতে থাকতো তখন অপু কি মানুষ ছিল, সেই মানুষটা আমি এক্সপ্লোর করার মানে সুযোগ পেলাম না। কিন্তু তাছাড়া বিশ্বাস করো কোনো সমস্যা নেই, একেবারেই নেই, একেবারেই নেই। না আমি এটা নিয়ে কোনো কথা বলেছি না জিতুদা, মানে যদি সত্যি সমস্যা থাকতো তাহলে আমরা বলতাম, দুজনেই বলতাম। পর্দার অপু হয়ে ছোট পর্দায় আপনারা তাকে প্রথমবার দেখছিলেন, তবে এই সফর তার শেষ হলো। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিং হয়ে গিয়েছে এবং আমার সঙ্গে শিরিন রয়েছে। পর্দার অপু হয়ে শেষবার শর্ট দেওয়া কতটা মন খারাপের? আমি প্রচণ্ড কান্নাকাটি করেছি, মানে অকল্পনীয় একটা কান্নাকাটি করেছি আমি এটা বারবার সবাইকেই বলছি যে মানে যে মুহূর্তে আমি শেষ সিনটা করে বেরোচ্ছি ফ্লোর থেকে, আমাদের আনফর্চুনেটলি আমি যে সিনটা লাস্ট পাঠ করেছি সেইটা হচ্ছে ওটা সিরিয়ালের লাস্ট সিন ছিল এবং সেই শটটা ফ্লোরের মধ্যে হয়নি, মানে আউটডোর ছিল। তো আমি অদ্ভুত তারার মধ্যে আছি, মানে যখন ফ্লোরে আছি তখন অন্য একটা কস্টিউমে, তো আমাকে উপরে গিয়ে কস্টিউম চেঞ্জ করে নিচে মানে বাইরে আসতে হবে। তো খুবই কম সময়, যেরকম তাড়াহুড়ো থেকে থাকে আর কি। তো ফ্লোর থেকে বেরোচ্ছি, তাড়াহুড়ো বেরোচ্ছি, বেরোনোর সময় কি মনে হলো আমার, জাস্ট বেরোতে গিয়ে একবার দাঁড়িয়ে গিয়ে পিছন দিকে ঘুরে গোটা ফ্লোরটাকে একবার দেখলাম। বিরাট উঁচু, তো ফ্লোরগুলো তো মানে অনেকটা বিরাট উঁচু হয়, মানে বড় তো বটেই, উঁচুও বিরাট হয়। নিজেকে এত ক্ষুদ্র মনে হলো আমি এই এত আড়ম্বর, এত সাজগোজ, গোটা ফ্লোরটাকে বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে ভেঙে চুড়ে নিয়ে আমরা নতুনভাবে নতুন একটা জায়গা তৈরি করছি। আমিও রোজ যাচ্ছি শিরিন হয়ে, বাড়ি ফিরছি যখন তখন শিরিন অপর্ণা দুটো একদম ঘেটে হয়ে গিয়ে অন্যরকম একটা মানুষ হয়ে ফিরে আসছি। সেইটা আর কাল থেকে হবে না। এই যে জামাটা আমি এখন পরে আছি, এই জামাটা আমি কাল থেকে আর পরবো না। আর কেউ মানে অপর্ণা বা অপু বলে ডাকবে না। এই মন খারাপটা তো এখন বেশ কয়েকদিন থাকবে, কিন্তু আমি সত্যি আমার খুব ভালো লাগবে যখন মানুষ রাস্তায় দেখে বলবে তুমি অপর্ণা না, তুমি অপর্ণার চরিত্রে পাঠ করতে না। এটা আমার পরম পাওয়া একটা। সেই প্রথম ধারাবাহিক এবং ওখানে যারা অভিনয় করেছেন তারা প্রচুর ধারাবাহিক করেছেন, সিনেমা করেছেন। সবার থেকে তোমার ইমোশনটা বোধহয় একটু আলাদা, কারণ তুমি প্রথম একটা এরম জার্নি শেষ করছো, যেটার শেষ শট দিচ্ছ এবং পরবর্তী ধারাবাহিকের বা অন্য কাজের জন্য তোমার একটা প্রস্তুতি চলছে। এই যে অপর্ণার জার্নিটা, তোমার অডিশন দেওয়া এবং একটা বদল ঘটে, মুখ পরিবর্তন হয় অপর্ণার, আমরা তোমাকে দেখি, কিরকম ছিল তোমার এই সব কিছুটা? শুরুটা মানে একটু চাপ দিয়েই হয়েছে, কারণ আমি এই মেগা সিরিয়াল করব বা ধারাবাহিক করব সেই ডিসিশনটা আমি হঠাৎ করেই নিয়েছি। কারণ আমার কাছে এই ফোনটা যখন এসেছে, আমি যখন অডিশন দিয়েছি তখনও অবধি আমি জানি না আমি কিসের জন্য অডিশন দিচ্ছি। মানে আমাকে যে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছিল সেখানে শুধু লেখা ছিল অপু। এবার অপু কোথাকার চরিত্র, কিসের চরিত্র, কিছু আমি জানি না, আমি শুধু স্ক্রিপ্ট পড়েছি, অডিশন দিয়েছি। তারপরে আমি জানতে পারি, যখন আমাকে বলা হয় যে আমরা ভাবছি তোমাকে নিয়ে, তোমার সাথে আমরা এগোবো, তখন আমার সাথে ডিটেইলে কথা হয়, তখন জানতে পারি এটা একটা ধারাবাহিকে। তখন আমি ডিসিশন নিয়েছিলাম যে হ্যাঁ আমি হয়তো করে দেখি একটা ধারাবাহিক কি হয়। এবার আমার তো একটা, বিভিন্ন মানুষের তো বহুদিন ধরে প্ল্যান থাকে যে আমি এখন ধারাবাহিক করব, তারপরে এই ব্রেক নেব, তারপরে ওই ব্রেক নিয়ে ওইটা করব, সেটা করব। আমি কখনোই এই বিরাট প্ল্যানিংটা তো করতেই বসিনি, সেই জন্য আমার মাথায় এই চাপটা কখনো ছিলই না। হঠাৎ করে কাজটা এসছে, আমি আমার মন প্রাণ সবটুকু দিয়ে কাজটা করেছি এবং স্বাভাবিকভাবেই যেহেতু
একটা মুখ বদল হয়েছে, আমি একদম নতুন একজন মানুষ, আমাকে কেউ চিনতো না, এখনো চেনেন না হয়তো। এবার সেই জায়গায় হঠাৎ করে আমি এসেছি, প্রচুর মানুষের অনেক রকমের বক্তব্য ছিল, সেগুলো খানিক মন খারাপ করাতো। তারপরে মনে হয়েছে যে তো ওনারা ভুল কিছু বলছেন না, কারণ ওনারা যাকে দেখে এসেছেন খুব স্বাভাবিক। আমাকে যদি কেউ এখন বলে যে মানে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, তো আমি শাহরুখ খানকে দেখে বড় হয়েছি, এখন বলছি শাহরুখ খান হবে না, পাশের পাড়ার কেউ একটা হবে, পাশের পাড়ার কুলপিসির ছেলে হবে, আমার তো একটু কষ্ট হবে, আমার তো মেনে নিতে অসুবিধা হবে, তাই না? সেইটাই আমার খুব, আমি মানে ওনাদের এই অসুবিধাটা আমি সম্পূর্ণ রেসপেক্ট করি, কিন্তু তারপরে সেটা আস্তে আস্তে কেটেও গিয়েছে। আমার জার্নিটা ওয়াজ বিউটিফুল, মানুষ এত ভালোবাসা দিয়েছেন আমাকে, এত 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 ভালোবাসা দিয়েছেন। এবার শেষ যখন হচ্ছে তখন খানিক মন খারাপ তো হবেই, এত ভালোবাসা পেয়ে বড় হলাম যখন, মানে এই জার্নিটা শুরু হলো, সেই জার্নিটার একটা শেষ হচ্ছে, মন খারাপ কি তো মিস হবে। করবে অপর্ণার? অপর্ণার, আমি জেনুইনলি বলছি, আমি আমার নিজের মাকে বলছিলাম যে অপুর যে নিজের ঘরটা ছিল, সেই ঘরটায় একটা অদ্ভুত হোমলি ফিলিং ছিল। মানে যখনই অপর্ণার বাড়ির সিন হয়েছে তখন মনে হয়েছে মানে সন্তু রুম্পা তো আমারই বন্ধু, ওদের সাথে এত ভালো সম্পর্ক হয়ে গিয়েছে, শ্যামাদা, সুচন্দ্রাদি, জিতুদা, দীর্ঘ, মানে আমি এক এক করে কেন নাম নিচ্ছি আমি জানি না, কিন্তু সবার সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু এই যে মানে ওই ওই ঘর, একটা ঘরে অপু যে বড় হয়েছে, আমি তো অপুর শুরুর দিকে জার্নিতে একদমই ছিলাম না, অপুর যখন বিয়ে হয়ে গেছে তারপরে অনেকটা সময় আমি থেকেছি। এই মানে আমি এটা মন খারাপ আমার, যে আফসোস আমার, যে এই যখন অপু নিজের বাড়িতে থাকতো তখন অপু কি মানুষ ছিল, সেই মানুষটা আমি এক্সপ্লোর করার মানে সুযোগ পেলাম না, সেটা আমার মন খারাপ রয়ে যাবে। অপুর কিছু কি নিজের মধ্যে রেখে দেবে? হ্যাঁ, অপু খুবই সাহসী একটা মানুষ। I would want any woman to be that person, to be as courageous as Aparna Basu. আচ্ছা, জিতুদার সঙ্গে তোমার আমরা রিসেন্ট একটা দেখছিলাম যে শিনের একটা সমস্যা তৈরি হয়েছে, কথা বলে না, আনফলো করে দিয়েছে, এই বিষয়টা কি? এটা বিশ্বাস করো কিছুই না, একেবারেই কিছু না। এবার কাজ করতে গেলে তো মনোমালিন্য হতেই পারে মানুষের, একেবারেই কিছু না, বিশ্বাস করো। আমরা শেষ দিনও একসঙ্গে মজা করেছি, হাসি ঠাট্টা করেছি, কি কোনোই সমস্যা নেই, ফোনেও কথা হয়েছে আমরা জিতুদার, আমরা বসে আলোচনা করেছি, গল্প করেছি। এবার সোশ্যাল মিডিয়া আছে মানেই মানুষের নিজের মতন একটা করে বক্তব্য বা একটা ধারণা তৈরি হবে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু তাছাড়া বিশ্বাস করো কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেটা একটা বিরাট আকার করে মানে একেবারেই নেই, একেবারেই নেই। না আমি এটা নিয়ে কোনো কথা বলেছি না জিতুদা, মানে যদি সত্যি সমস্যা থাকতো তাহলে আমরা বলতাম, দুজনেই বলতাম, কারণ মি বিইং দিস পারসন আই হ্যাভ অলওয়েজ বিন ভেরি ভোকাল অ্যাবাউট হোয়াট এভার আই ওয়ান্ট টু সে। আমার যদি কিছু বলার থাকে আমি বলবো ভাই, আমাকে কেউ আটকাতে পারবে না। তো সেটা নয়, আমার বলার কিছু নেই, but it is very much okay, it is fine, please let us be. আচ্ছা, তো একটু বলো যে এই যে শেষ দিনটা, এই যে জুটি হিসেবে একটা কাজ করা, তো নিশ্চয়ই অনেকটা গল্প মজা, এবং শেষ দিনের প্রত্যেকের একটু একটু করে শুনি যে কিরকম, মানে তুমি তো প্রচন্ড কান্নাকাটি করেছো শুনলাম, সকলের একটা মন খারাপ রয়েছে, এবং টেকনিশিয়ানরা সকলে রয়েছেন, সবার একটা ব্যাপার, মানে আমি আমাদের যিনি প্রোডাকশনের দাদা ছিলেন একদিন, সমীর দা বলে, সমীর দাকে আমি বললাম যে তুমি আজকে আমাকে, সেদিনকে এত তাড়াহুড়ো ছিল, লাস্ট ডে অফ শুটিংয়ে যা হয়ে থাকে মানে প্রচুর তাড়াহুড়ো, সবাই সবসময় দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে। এবার প্রত্যেক দিন যেটা হতো, আমি সারাদিনে খুব একটা চা কফি খেতাম না, একদম সকালবেলা একটা চা, আর বিকেল হলেই 5টা 5:30 নাগাদ একটা কফি। তো প্রত্যেকদিন সমীরদা নিজেই আমাকে কফিটা দিয়ে যেত। তো লাস্ট দিন আমিও তাড়াহুড়ো হয়ে আছি, ঘরে তো বসার সময়ই পাইনি, মানে আমি কনস্ট্যান্টলি রুমে যাচ্ছি, চেঞ্জ করছি, আবার সিনে চলে যাচ্ছি, এরকম হয়েছে।
তো একদম যখন প্যাক আপ হয়ে গেছে তখন আমি সুমিতাকে বললাম তুমি লাস্ট দিন আমাকে কফি খাওয়ালে না, তখন 9:30 10টা বাজে, বলছে না না দাঁড়াও দাঁড়াও আমি তোমাকে কফি বানিয়ে দিচ্ছি। বলছি না না, মানে বিভিন্ন লোকের সাথে বিভিন্ন রকমের এরকম ইনসিডেন্টস হতে থেকেছে। আর একজন দাদা আছেন আমাদের শিবুদা, শিবুদা আমাকে একদম প্রথম দিন এসে বলেছে, আমাকে দিদি বলে ডেকেছে। আমি বলেছি তুমি আমায় দিদি বলে ডাকলে আমি কোনোদিন সাড়া দেবো না, তুমি আমার বাবার থেকেও বড় একটা মানুষ, তুমি আমায় দিদি কেন বলবে, এটা আমি কেন তোমার দিদি ডাকে সাড়া দেবো, কোনোদিন দেবো না। তুমি আমাকে শিরিন বলে ডাকো, বলছে না শিরিন বলে আমি তোমাকে ডাকতে পারবো না, তাই তোমার যেটা ইচ্ছে বলে ডাকো, দিদি বা ম্যাডাম তুমি আমায় বলবে না। মানে আমি সবাইকেই সবসময় বারণ করেছি যে আমি সত্যি বলছি ওই সেটে সব থেকে ছোট আমি। আমার রুম্পার চরিত্রে যে পাঠ করতো সে আমার থেকেও বেশ খানিকটা ছোট, দেখেই মনে হয় না ওকে, যাই হোক ও আমার থেকেও বেশ খানিকটা ছোট, কিন্তু ও ও বাদে সব থেকে ছোট আমি। সেখানে আমাকে যদি কেউ দিদি বা ম্যাডাম বলে ডাকে তাহলে আমার ভীষণ অস্বস্তি হবে, যেখানে এই মানুষগুলো বয়সে এত বড়, এতদিন ধরে কাজ করছেন, মানে আমি সেটা মেনেই নিতে পারি না। তো আমাকে শিবুদা নিজের মেয়ে বলতেন, আমাকে মা মা করে ডাকতেন এবং নিজের মেয়ে বলতেন। শিবুদা আমার কাছে এলেন, এসে বললেন যে বাবার সাথে একটা ছবি তুলবি না মা। এবারে এরকম এত মন খারাপ হয়ে গেছে এই কথাগুলো শুনে, এরকম একটা ইনসিডেন্টসে, এরকম বিবিধ লোকের সাথে বিবিধ ইনসিডেন্টস রয়ে খুব ছোট 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 করে রয়ে গেছে। সে একটা ধারাবাহিক শেষ হওয়া এবং আরো একটা নতুন কাজের জন্য একটা অপেক্ষার সময় এটা। তো এই যে সময়টা মানে নিজেকে কিভাবে গ্রুম করবে এবং আরো অন্যান্য কাজের জন্য একটা তো যোগাযোগ থাকে, তো সেটা কিভাবে কি করছো? আমার কাছে কাজ এলে আমি কাজ করব, সেটা নিয়ে আমার কোনো ইয়ে নেই। আমি নিজে চাইছি যদি কাজ আসতে আমার অনেকটা সময় লাগে ততদিন পর্যন্ত আমি থিয়েটারটা করব, কারণ মানে আমার তো ভিত ওটা, আমি সেটা ছেড়ে বেরোতে চাই না কখনোই। মানে আমি মেগা করলে সত্যিই সময় পাওয়া যায় না, সেটা একটা ব্যাপার, কিন্তু যতটুকু সময় আমি পাচ্ছি সেইটুকু সময় যদি আমি আমার থিয়েটারকে দিতে পারি তাহলে আমার নিজের অনেকটা সুবিধা হয়। কারণ আমি মঞ্চ থেকে এত কিছু পেয়েছি, মানে আমি আজকে যেটুকু যা শিখেছি পুরোটাই আমার মঞ্চের জন্য, আমার ওই মানে কাঠের পাটাতনটার জন্য, ওটা ছাড়া আমি সত্যিই কিচ্ছু নই। তাছাড়াও আমি ভাবছি পড়াশুনোটা যদি আমি সত্যিই সময় লাগে অনেকটা কাজ পেতে বা কাজ আসতে, যতদিন পর্যন্ত আমার মাস্টার্স তো আমি করছিলামই, সেটা আমি শেষ করতে চাইছি। পড়াশুনোটা আমি সত্যিই এগোতে চাইছি পড়াশুনোটা নিয়ে। তাছাড়াও আমি ওয়ার্কশপস করার কথা ভাবছি, এবং আমি এই মেগা সিরিয়াল করলে যেটা হয় 14 ঘন্টার একটা কাজ, তো কিছু দেখারও সুযোগ থাকে না, সেই জন্য আমি প্রচুর থিয়েটার দেখতে যেতে চাইছি। যেমন আজকেই আমি এটা শেষ করে এখন একটা নাটকই দেখতে যাব। তো এই আর কি, যত রকমভাবে নিজেকে পুশ করা যায়, নিজেকে এগিয়ে রাখা যায়। সেদিন যেদিন শুনলে যে ধারাবাহিক শেষ হচ্ছে সেদিন থেকে তো একটা মন খারাপ থাকে, এবং কখনো মনে হচ্ছে যে জার্নিটা যদি আরো একটু সময় চলতো, আরো সে তো বটে, এইটা তো আমরা তো মানুষ জাতিটা একটা লোভী জাতি, কিছুতেই আমরা সন্তুষ্ট হই না। এইটা যদি আরো 5-6 বছর চলতো তাহলেও বলতাম আরেকটু চললে হতো, সেটা কোনো কথা নয়। কিন্তু শেষ হবার ডিসিশন যারা নিয়েছেন নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই নিয়েছেন, কারণ আমি বলার কেউ নই, একেবারেই নতুন একজন মানুষ, আমি কি বুঝি এটা যে আমি কোনো বক্তব্য রাখবো এখানে। ওনাদের মনে হয়েছে ওনারা শেষ করবেন, এটা শেষ করেছেন, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। বাট ইয়েস, আমি তো মানে আমি তো লোভী, আমার সেই জন্য মনে হয়েছে যে আর কদিন যদি আর 5টা মানুষের বাড়ির মেয়ে হয়ে থাকতে পারতাম আমার ভালো লাগতো। একদম ধারাবাহিক এমনই একটা মাধ্যম যেটাতে আমরা ওই বাড়ির মেয়ে হয়ে ওঠা বা ড্রয়িং রুমে পৌঁছে যাওয়ার ধারাবাহিকের অপেক্ষায় রয়েছে নিশ্চয়ই যে আরো একটা সুযোগ। তুমি তো ওয়েব করেছো, তবে ধারাবাহিকটা যে তোমায় পরিচিতি দিয়েছে সেটা অনেকটাই বেশি। হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই। এবার বিষয়টা হচ্ছে আমি এইটাই করব এরকম চিন্তাধারা আমার কোনোদিনই ছিল না, কোনোদিনই ভাবিনি। যে কাজ আসবে আমার যদি মনে হয় যে এইটা করে আমি মজা পাবো, আমি নিজে শিখতে পারবো, নিজেকে চিনতে পারবো, তাহলে আমি করব। মানে সেটা ওয়েব সিরিজ হোক, ধারাবাহিক হোক, সিনেমা হোক, হোয়াট এভার ইট ইজ করবো।
ঝাড়গ্রামে তোমাদের নিজের দল রয়েছে এবং সেটার সঙ্গে তুমি তো একদম ওতপ্রোতভাবে জড়িত। তো বাড়ি যাওয়া বা ঝাড়গ্রামের ফিরে যাওয়ার কোনো প্ল্যানিং রয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানে বাড়ি তো যাবই। এই কয়েকটা কাজ রয়ে গেছে, সেই কাজগুলো মিটিয়ে নিয়ে একটা লম্বা ছুটি বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে কাটাবো। আর কোনো কাজ করব না, সারাদিন গল্পের বই পড়বো, সিনেমা দেখবো আর শুয়ে থাকবো আর ঘুমোবো অনেক। উফ, একটু ঝাড়গ্রামের কথা শুনি তোমার থেকে, যে ছোটবেলা থেকে বড় হওয়া যেখানে এবং তারপর কলকাতায় আসা। ঝাড়গ্রাম, এটা আমি তোমাকেই বোধহয় বলেছি আগে, ঝাড়গ্রামে জায়গাটা এত ছোট, সবাই সবাইকে চেনে। সেইখানে বিষয়টা আরও ছোট হয়ে গেছে আমার মনে হয়, কারণ এখন যারা চিনতো না হয়তো, তারা শুনেছে যে এরকম ঝাড়গ্রামেরই একটি মেয়ে এরকম কাজ করছে। তারাও সন্ধেবেলা প্রথমে 6:30টায়, তারপরে এখন 5:30টায় টিভি খুলে বসছেন, বসে আমাকে দেখতে পাচ্ছেন এবং আমার মা বাবার কাছে এসে বলছেন যে শিরিনকে দেখছি, আমাদের খুব ভালো লাগছে, ও তো আমাদের এখানকারই মেয়ে। তো আমার কাছে জায়গাটা আরও ছোট, মানে মানে জায়গাটা ছোট হচ্ছে, কিন্তু মনে হচ্ছে আমার পরিবারটা বড় হচ্ছে। মানে পরিবারে আগে মা বাবা আমি আর দিদিভাই থাকতাম একটা বাড়িতে, এখন মনে হয় সেটা বড় হতে 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 গোটা শহরটা আমার পরিবার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই ঝাড়গ্রামে যেতে এত ভালো লাগে, মানে আমি এটা গতকালই আমার এক বন্ধুর সাথে আমি আলোচনা করছিলাম যে কিছু কিছু জায়গার একটা এনার্জি থাকে, মানে বাড়ির স্পেশালি আমার যেরকম, আমি যে বাড়িতেই যাই না কেন, আমার যদি এনার্জিটা ভালো না লাগে আমার খুব থাকতে অস্বস্তি হয় বাড়িতে। তো ঝাড়গ্রাম ইজ আ প্লেস, মানে ওই কলাবনির জঙ্গলটা দিয়ে যখন ঝাড়গ্রামটায় ঢুকি, এত সবুজ চারিদিকে, মানে ইমিডিয়েটলি, মানে ওই শহরটার এনার্জিটা এত ভালো, ইমিডিয়েটলি মনটা ভালো হয়ে যায়। এটা কেউ আটকাতেই পারে না, আমি গেলেই হাসি, মানে যাই হয়ে যাক না কেন আমি সব যেন ভুলে যাই মনে হয়। নিজের বাড়িটায় ঢুকলে এত ওয়ার্ম আমার, মানে নিজের বাড়ি বলে বলছি না, কিন্তু মানে ওই একটা অদ্ভুত ওয়ার্মথ আছে বাড়িটায়, শান্তিও আছে, একটা শান্তি আছে, একটা অদ্ভুত আরাম আছে বাড়িটায়। মানে ওখানে গেলেই মনে হয় যে আমি এখন বাইরের সব চিন্তা আমি দূরে রাখতে পারি, আমি এখন নিজের বাড়িতে আছি, আমার চারপাশে আমার লোকজন আছে, ওরা সামলে নেবে, আমি যদি পড়ে যাই ওরা আমায় তুলে নেবে। ঝাড়গ্রাম মানে হয় না, আষ্টে পৃষ্ঠে সবাই সবাইকে জড়িয়ে রেখেছে, ওরকম এরা সবাই সবাইকে একসঙ্গে মানে জড়িয়ে রেখেছে মনে হয়। এত আমার খুব ভালো লাগে ঝাড়গ্রামে যেতে। সেই অভিনেত্রী বা অভিনেতাদের একটা তো এই যে জীবন খুব আনসার্টেনিটি, আমরা বলি একটা কাজ অপেক্ষা আবার সঙ্গে সঙ্গে চলে আসে, আর কিছুটা সময় ব্রেক হয়। তো এই যে চিন্তা হয় তো একটা কাজ নিয়ে, এবং পরবর্তী কি করব, নিজের ক্যারিয়ারটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, ইন্ডাস্ট্রি অনেক বদল ঘটছে, তুমি কতটা ভাবো এইগুলো নিয়ে, নাকি এবারে ওই স্রোতের মতো যেভাবে চলছে চলো? না না, আমি দুটোই আমার এক একটা সময় মানে যেদিনকে আমি জানতে পেরেছি যে মানে এই খবরটা এসছে যে সিরিয়ালটা শেষ হচ্ছে, সেদিনকে আমি ভয়ানক চিন্তায় পড়ে গেছি যে এরপরে কি করব, এরপরে কি হবে। কারণ মানে এটা তো একটা, আমি রোজ যাচ্ছি, আমি জানি একটা, হ্যাঁ একদমই, এটা বিরাট বড় একটা কথা, একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট। এবার সেটা হঠাৎ করে চলে যাওয়া, সেটার পরে তাহলে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কি করব, সেটা সেই সময় প্রথম 3-4 দিন আমার প্রচণ্ড চিন্তা, প্রচণ্ড টেনশনে পড়ে গেছি। টেনশন তো হয়েইছে। তারপরে আবার মনে হয়েছে যে ঠিক আছে, যা হবে হবে, দেখে নেব। আমার মানে আমি এরকমটা নয় যে আমি নিজে কোনো এফোর্ট দেব না, মানে আমি নিজের মতন পা গুটিয়ে বসে থাকবো, কাজ আসবে আমার কাছে, এইটাতেও আমি খুব একটা বিশ্বাস করি না। আমাকেও খাটতে হবে, আমি যে কাজটা করতে চাই এবং কাজটা নিয়ে আমি সত্যি কতটা সিরিয়াস, আমি কতটা ডেডিকেটেড, সেটা যদি আমি মানুষকে নাই বোঝাতে পারি, তাহলে তারা কেন আমাকে চাইবে তাদের সঙ্গে। আমি সেটাও চাই, এবং এই যে আমি কাজ না এলে আমি পাগল হয়ে যাচ্ছি, এইটাতেও আমি ঢুকতে চাই না। মানে আমি সবসময় চাইছি ব্যালেন্স করে চলতে। আমার চিন্তা হচ্ছে ঠিক আছে, এখন যেটা করছি এটা মিটিয়ে নিই, আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট লেটার, যখন আমার সময় হবে আই উইল ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট ইট। এখন আমার মনে হচ্ছে যে ঠিক আছে, আই স্টিল হ্যাভ সাম টাইম, আমার একটু সময় আছে, আমি নিজেকে সবটা সর্ট আউট করে নিই,
গুছিয়ে নিই, আই উইল থিঙ্ক অ্যাবাউট দিস, আই হ্যাভ টাইম। যখন আমার সময় হবে আমি ভাববো, এবং আই নো আই উইল গেট আউট অফ ইট সামহাউ অর দি আদার। পরিবার কি বলছে একটা জার্নি শেষ করলে? সবাই খুবই খুশি। মা বাবা বলছে যে দেখো কি করবে, এবার তো তোমার নিজের মতো, মানে আমাদের কিছু বলার নেই আর, তুমি বুঝে গেছো তুমি কি করতে চাও, এইটাই যদি তুমি করতে চাও তাহলে তুমি কিভাবে এগোবে সেটা কমপ্লিটলি তোমার নিজের জার্নি। মানে মা বাবা কোনোদিনই আমাকে বা আমার দিদিকে বলে দেয়নি যে আমাদের কি করা উচিত। আমরা মানে চিরকালই, মানে আমি আর আমার দিদি আমাদের মনে হয়েছে যে আমরা এইটা করব, মা বাবার সঙ্গে আলোচনা করেছি যে আমরা এটা করতে চাইছি, মা বাবা বলেছে আচ্ছা এটা করলে কিন্তু এটা হতে পারে, বা এটা করতে চাইছিস এইটা হবে, দুটো পথই বলে দিয়েছে। তারপরে আমরা আমাদের মতন ডিসিশন নিয়েছি, কোনোদিন কিছু চাপিয়ে দেয়নি, মানে সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, কেরিয়ারের ক্ষেত্রে হোক, কোনোদিন না। বোথ অফ দেম হ্যাভ অলওয়েজ, মানে হ্যাজ অলওয়েজ বিন ভেরি 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 সাপোর্টিভ। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান? আমি জানি না, আমি খুবই ঘুরতে যেতে চাই, এবার কবে সময় সুযোগ হবে বুঝতে পারছি না। তোমার নাকি বন্ধুদের? একটা বন্ধুদের, সকলের সকলের, মানে একা একা ঘুরতে যেতে চাই না আমি, মানে আমি হই হই করতে চাই, একা একা গিয়ে হই হইটা হবে না। আমি হই হই করতে ভালোবাসি খুবই, সবাই মিলে একসঙ্গে হই হুল্লোড় করবো, সেটা হবে। সেরকম একটা ঘুরতে যাওয়া দেখি কবে হয়, সবার সময়। এটা খুব মুশকিল, খুব মুশকিল বাবা। আচ্ছা, এই মানে বাড়িতে এখন যে কোন একটু সময় পাচ্ছ, কি করছো? রান্না বান্না, কাজ? রান্না বান্না, হ্যাঁ আমি যেমন ক্যাম্পাস যাচ্ছি এখন, মানে আমাদের তো 18 তারিখ শেষ হয়েছে, শুধু কালকের দিনটাই পেয়েছি। কালকে আমি অনেক বেলা অবধি ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেই বন্ধুকে ফোন করে বলেছি তুই কি ক্যাম্পাস যাচ্ছিস, ও বলেছে হ্যাঁ আমি আসছি। হ্যাঁ, উঠেছি, স্নান করেছি, গান্ডে পিন্ডে গিলেছি, ক্যাম্পাস চলে গেছি। কোনো চিন্তাই নেই, ক্যাম্পাস চলে গেলে কোনো চিন্তাই নেই। বন্ধুদের সাথে বসে ফাটিয়ে আড্ডা মেরেছি, একদম রাত অবধি আড্ডা দিয়ে সুন্দর রাত্রিবেলা বাড়িতে এসে চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছি। আর কোনো চিন্তাই নেই, মানে আলাদা করে কোনো এইটা করেছি বা এইটা করবো এরকম ভাবিনি। অনেক কিছু ভেবেছিলাম যে ঘরটা গোছাবো, এটা একটু ফেলতে হবে, আলমারিটা গোছাতে হবে, রান্না বান্না করবো, ভালো মন্দ রান্না করবো। ঘুমিয়েছি, শুধু ঘুমিয়েছি, আজকেও অনেকক্ষণ ঘুমিয়েছি আমি। একদমই। এবং খুব ভালো থাকো শিরিন, এবং একটা জার্নি, আরো একটা নতুন জার্নিতে নিশ্চয়ই দেখা হবে তোমার সঙ্গে। এছাড়া এমনি কোনো কাজের সুযোগ এখন এসছে বা অফার এসছে তোমার কাছে? আপাতত সেই অর্থে কিছু কথা হয়নি, হলে নিশ্চয়ই সবাই জানতে পারবে। একদম। অপুকে তো তুমি মিস করবে, আমার মনে হয় দর্শকেরাও মিস করবে, তো কি বলবে শেষে? আর কি, এখন তো আর বলতে পারবো না যে আপনারা দেখতে থাকুন আমাদের সিরিয়াল, কিন্তু আমার মনে হয় কিছু কিছু সিরিয়াল হয় বা কিছু কিছু চরিত্র হয় যেগুলো রয়ে যায়, মানে ইট স্টেজ উইথ ইউ। অপর্ণা বসু ইজ সামওয়ান লাইক দ্যাট। যেহেতু আমার এটা প্রথম চরিত্র, সেই অর্থে অপর্ণা উইল স্টে উইথ মি। আর আমি যে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি দর্শকদের কাছ থেকে, সেই ভালোবাসাটাও আমার কাছে রয়ে যাবে, এবং আমি আজীবন কৃতজ্ঞ থাকবো সকলের কাছে, মানে আমার আনত কৃতজ্ঞতা সকলের কাছে এমন করে আপন করে নেওয়ার জন্য। সবাই ভালোবাসতে থাকুন, আর কি ভালো থাকুন, একে অপরের পাশে থাকুন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল, আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।